নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। মৎস্য উৎপাদনে নতুন দিগন্ত। মন্ত্রী কৃষ্ণেন্দু পালের নেতৃত্বে সনবিল সফর, বরাদ্দ 100 কোটি টাকা। চা বাগান বুটে নজর। শ্রীভূমির জেলা পরিষদ সভাপতি পদে আসীন কৃষ্ণেন্দু পাল ঘনিষ্ঠ অনিল কুমার ত্রিপাঠী, সহ সভানেত্রী স্বাতী রায়কুড়ি। কাচারের কিন্নর খালে বিএসএফের মারে যুবকের মৃত্যুর অভিযোগে কাটিগড়া থানা ঘেরাও শতাধিক জনতার। মুম্বাই কলকাতা বিমানে শারীরিক নির্যাতনের শিকার কাটিগড়ার এক যুবক। কলকাতা বিমানবন্দরে গ্রেফতার অভিযুক্ত যুবক তাইরুল ইসলাম। রামকৃষ্ণনগরের বিদ্যানগরে বিরল প্রজাতির জীব কৃমিকে ঘিরে চাঞ্চল্য। ড্রাগস মাফিয়ার বিরুদ্ধে প্রতিবাদ করে নিরাপত্তাহীনতায় ভুগছেন কাচারের আমসু নেতা জাহানুর আলম। দনহরি দ্বিতীয় খণ্ডে আবুল হোসেনের জমি দখলের অভিযোগ খণ্ডন ফারুক হোসেনের। মন্ত্রী কৃষ্ণেন্দু পালের নেতৃত্বে সনবিল সফর, বরাদ্দ 100 কোটি টাকা। মৎস্য উৎপাদনের সম্ভাবনা ও উন্নয়নমূলক পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে সনবিল সফরে আসেন রাজ্যের মৎস্যমন্ত্রী কৃষ্ণেন্দু পাল। তার সঙ্গে ছিলেন মৎস্য প্রতিপালন বিভাগের একজাক উচ্চপদস্থ আধিকারিক। এই সফরের মূল উদ্দেশ্য ছিল সনবিলের সামগ্রিক মৎস্য উৎপাদন ব্যবস্থাকে আরও শক্তিশালী করা এবং আগামী দিনে তার পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগানো। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল জানান, আসাম সরকার সনবিলের মৎস্য উৎপাদন বৃদ্ধির জন্য ইতিমধ্যে 100 কোটি টাকা বরাদ্দ করেছে। এই তহবিল ব্যবহার করে অঞ্চলটিতে আধুনিক প্রযুক্তির মাধ্যমে মাছ চাষ বাড়ানোর পাশাপাশি প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে বিশেষ নজর দেওয়া হবে। মন্ত্রী আরও জানান, ইতিমধ্যে 5 বার বিশেষজ্ঞ দল সনবিলে পরিদর্শন করেছেন এবং তারা নির্বিচারে কাজ করছেন যাতে আগামী বছর থেকেই উৎপাদনের গ্রাফ আরও ঊর্ধ্বমুখী হয়। সনবিলে 12 মাস যেন জল থাকে সেই বিষয়টিও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে স্থানীয় বিধায়ক বিজয় মালাকার জানান, শুধু মৎস্য উৎপাদন নয়, সনবিলকে একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবেও গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে 30 কোটি টাকা বরাদ্দ করে নির্মাণ করা হবে একটি আধুনিক গেস্ট হাউস, আম্বেদকর পার্ক ও একটি দৃষ্টিনন্দন ভিউ পয়েন্ট। বিধায়কের কথায়, মুখ্যমন্ত্রী নিজেই সনবিলের উন্নয়নে সদা সচেষ্ট এবং এই উন্নয়নমূলক পদক্ষেপগুলি একদিকে যেমন আর্থিক উন্নয়ন ঘটাবে, তেমনই এই অঞ্চলকে পর্যটনের মানচিত্রেও তুলে ধরবে। হয়, আমাৰ এছিয়াৰ বৃহত্তম বিল সনবিল আৰু আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ যি আগ্ৰহ যে ফিচাৰী সেক্টৰ আমি যাতে আৰু ভালকৈ আমি প্ৰতিষ্ঠিত হ'ব পাৰোঁ, আমি যাতে নিজে উৎপাদন কৰি আমি গোটেই ভাৰতবৰ্ষত আমি যাতে ফিছ সেক্টৰ আমি এক্সপোৰ্ট কৰিব পাৰোঁ, তাৰ কাৰণে মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ লাষ্ট বাজেটত সনবিলৰ উন্নয়নৰ কাৰণে সনবিলৰ ফিচাৰী সেক্টৰ আৰু যাতে ফিছ যাতে আমি ডবল প্ৰডাকশ্যন কৰিব পাৰোঁ, তাৰ কাৰণে মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ে 100 কোটি টকা ধাৰ্য কৰিছে। আৰু আপোনালোকে দেখিছে যোৱা 5 মাহে এই সনবিল পৰিদৰ্শন আমাৰ ফিচাৰী ডিপাৰ্টমেণ্টৰ বহুত বিশেষজ্ঞ আহিছে, অধ্যয়ন কৰিছে আৰু অধ্যয়ন কৰি আছে যে আমাৰ কেনেকুৱা সনবিলৰ ডেভেলপমেণ্ট কৰা যায়। আৰু বিশেষকৈ আজি যে আমাৰ ফিচাৰী সেক্টৰৰ বহুত কেইজন মানে অফিচাৰ, আমাৰ এডিশ্যনেল চিফ ছেক্ৰেটাৰী KC সামাৰিয়া গোটেই এটা টিম লৈ আহিছে সনবিলটো অধ্যয়ন কৰাৰ কাৰণে। আৰু কেনেকুৱা আমি এই যে ফাৰ্ষ্ট ফেজৰ 100 crores কি মানে ক্ষেত্ৰত আমি যাতে প্ৰথম আমি কামবোৰ হাত দিব পাৰোঁ, যাতে অহা বছৰৰ পৰা আমাৰ যাতে সনবিলৰ ফিচাৰী সেক্টৰৰ প্ৰডাকশ্যনটো বাঢ়ে, তাৰ কাৰণে অধ্যয়ন কৰা হৈ আছে। আৰু এইটো আৰু 2-1 বছৰ লাগিব পুৰা সনবিলটো অধ্যয়ন কৰি, তাৰপিছত যাতে 12 মাহ তাতে যাতে পানী থাকে, তাৰ কাৰণে ইয়াত ব্যৱস্থা লোৱা হ'ব। আৰু আমাৰ বিধায়ক বিজয় মালাকাৰ সদায় সনবিলৰ কাৰণে সচেষ্ট, সদায় মাননীয় মুখ্যমন্ত্ৰীৰ ওচৰত সনবিলৰ ডেভেলপমেণ্টৰ কাৰণে কৈ থাকে। তো এই কাৰণে এইবাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ এইটো একদম ফ'কাছ যে সনবিলৰ ডেভেলপমেণ্ট হ'ব লাগিব। গোটেই অসমৰ প্ৰত্যেককেইটা ৱেটলেণ্ড যাতে ডেভেলপ কৰি মাছৰ প্ৰডাকশ্যনটো কেনেকুৱা আমি বঢ়াব পাৰোঁ, তাৰ কাৰণে আমি প্ৰয়াস চলাই আছোঁ। আৰু যেহেতু মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ে আমাক ফিচাৰী ডিপাৰ্টমেণ্টৰ দায়িত্ব দিছে, তাৰ কাৰণে আমি দিনে ৰাতি এটাই আমাৰ উদ্দেশ্য যাতে আমি সেল্ফ সাফিচিয়েণ্ট হ'ব পাৰোঁ। ফিচাৰী সেক্টৰৰ আমি যাতে অহা 2030 ভিতৰত আমি যাতে মিনিমাম 7 লাখ মেট্ৰিক টন ফিছ আমি যাতে অসমত আমি উৎপাদন কৰিব পাৰোঁ। পাৰ কেপিটা ফিছ কনজামশ্যন যাতে আমাৰ প্ৰত্যেকজন ব্যক্তিৰ মিনিমাম 20 কেজিকৈ হয়, তাৰ কাৰণে প্ৰয়াস চলাই আছোঁ। হয়, সবচে ডাঙৰ কথা হ'ল অনলি ফিছ সেক্টৰৰ ডেভেলপমেণ্ট নহয়, সনবিলত আপোনালোকে দেখিছে আমাৰ সেইটো পাৰৰ পৰা যে আহিছোঁ, বৰাক উপত্যকাৰ বাহিৰৰ বহুত টুৰিষ্ট ইয়াত আহি থাকে। আৰু
মানে তাতে আপোনালোকে যে টুৰিজম হিচাপে আমি এইটো ডেভেলপ কৰাৰ কাৰণে মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ে বহুত প্ৰয়াস কৰি আছে আৰু এই বছৰ আৰু 30 কোটি টকা গেষ্ট হাউচ পাৰ্ক তাৰ কাৰণে আৰু দিয়া হৈছে আৰু যাতে চনবিলৰ ডেভেলপমেণ্টৰ কাৰণে আমি ভালকৈ একটা অধ্যয়ন কৰি চনবিলৰ কেনেকুৱা একদম এই গোটেই এই যে সাৰাউণ্ডিং নিয়াৰ এবাউট 1 লাখ আমাৰ জীৱিকা নিৰ্বাহ চনবিলৰ ওপৰত হয় 1 লাখ পৰিয়ালৰ তাৰ কাৰণে মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয় সদায় চনবিলৰ কথা কৈ থাকে আৰু চনবিলটো কেনেকুৱা ডেভেলপ করা যায় তার কারণে প্রয়াস চলায়। আপনারা জানেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার একটা ডিমান্ড ছিল যে আমাদের এই এশিয়ার বিগেস্ট বিল সনবিল, এই সনবিলে অনেক মানুষ এখানে ঘুরতে আসেন পর্যটকরা, কিন্তু এখানে ভালো ব্যবস্থা নেই। তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার একটা ডিমান্ড ছিল যে সনবিলের জন্য একটা ভালো উন্নত মানের গেস্ট হাউস আর একটা পার্ক আর কয়েকটা জায়গায় সুন্দর ভিউ পয়েন্ট যাতে হয়। তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এখানে 30 কোটি টাকা মঞ্জুর করে দিয়েছেন। তাই আমি আমার মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। 1 মাসের ভিতরে এটা টেন্ডার হবে, উন্নত মানের এটা গেস্ট হাউস হবে এবং আম্বেদকর পার্ক হবে। সঙ্গে কয়েকটা জায়গায় কালীবাড়ি বাজার থেকে ধরে কয়েকটা জায়গায় ভিউ পয়েন্ট হবে। আর সঙ্গে আপনারা জানেন স্বাধীনতার পরে প্রথম কোনো মুখ্যমন্ত্রী এই সনবিল নিয়ে ভেবেছেন। আর আপনারা দেখেছেন এবার বাজেটে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সনবিলের জন্য 100 কোটি টাকা মঞ্জুরি করেছেন। আর সঙ্গে আমাদের আরও সৌভাগ্য, আমাদের এই বরাকবেলির সুসন্তান দাদা কৃষ্ণেন্দু পাল মহাশয়কে এই ডিপার্টমেন্টের মন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। আর এই কৃষ্ণেন্দু পাল মন্ত্রীর দায়িত্ব পাওয়ার পরে আমরা দেখেছি এই 5 থেকে 6 মাসের ভিতরে 3 বার ওনার ডিপার্টমেন্টের মানুষ এই সনবিলে এসে ঘুরে গিয়েছেন এবং কিভাবে সনবিলকে ডেভেলপ করা যায় আর সনবিলের কিভাবে উন্নয়ন হয় তার জন্য 2-3 বার করে ডিপার্টমেন্টের লোকরা এসেছেন। আর আজকে আপনারা দেখেছেন অ্যাডিশনাল চিফ সেক্রেটারি থেকে ধরে ফিশারি ডিপার্টমেন্টের খুদ মন্ত্রী সহকারে ওনার যেগুলা লাইন ডিপার্টমেন্ট আছে সবাইকে নিয়ে আজকে পুরা সনবিল ঘুরে দেখলেন এবং এই 100 কোটি টাকা যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মঞ্জুর করেছেন সনবিলের জন্য, এই 100 কোটি টাকার কীভাবে কাজে লাগানো যায়, কি কাজ হবে কি না হবে তার জন্য ওনারা আজকে নিজে ফিজিক্যালি দেখে গেলেন এবং আগামী দিনে আমি খুব আশাবাদী খুব তাড়াতাড়ি এটার কাজ শুরু হবে। আর আমি আশাবাদী এই কাজ 100 কোটি টাকার কাজ যখন সনবিলে শুরু হবে, শুরু হওয়ার পরে এই সনবিল অঞ্চলের এই 4 যে পাড় আছে এই 4 পাড়ের মানুষ অনেক উপকৃত হবেন। এখানের মানুষ শুধু উপকৃত হবেন তা না, এই সনবিল অঞ্চল যদি আমরা সুন্দরভাবে কাজে লাগাতে পারি তাহলে আমি মনে করি যে আমরা আসামের মানুষ আমরা যেরকম অন্ধ্রপ্রদেশ থেকে মাছ আনি, বিভিন্ন স্টেট থেকে ডিম আনি, এই সনবিলের মাছ দিয়ে আমরা পুরো নর্থ ইস্টকে খাবার দিতে পারবো, নর্থ ইস্টের মানুষদেরকে সাপ্লাই দিতে পারবে এই সনবিলে এতটুকু ক্যাপাসিটি আছে। আপনারা দেখবেন এই সনবিলের অঞ্চলে আমরা সরকার থেকে খুব বেশি ফেসিলিটি এখনও পাইনি, তারপরে এই সনবিলে প্রায় 1.5 থেকে 2 লাখ ডিম ডেইলি এখান থেকে উৎপাদন হয়। আর সুন্দরভাবে এখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 100 কোটি টাকা দিয়েছেন, ওইটা যখন সুন্দরভাবে কাজে লাগবে আমি আশাবাদী পুরা নর্থ ইস্ট এই সনবিল চালাবে। শ্রীভূমিতে জেলা পরিষদের সভাপতি পদে আসেন বিজেপির অনিল কুমার ত্রিপাঠী, সভানেত্রী পদে স্বাতী রায়কুড়ি। বছর ঘুরতেই বিধানসভা ভোট, তার পূর্বে চা বাগান বুটে পাখির নজর রেখে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ঘনিষ্ঠ অনিল কুমার ত্রিপাঠীর নামে সিলমোহর দিল বিজেপি। সভানেত্রী পদে সদ্য বিজেপিতে আসা অর্চনা দত্তের নাম চললেও শেষ মুহূর্তে বাজিমাত করেন সুব্রত ভট্টাচার্য ঘনিষ্ঠ বিজেপি নেতা পাপ্পুকুড়ির স্ত্রী স্বাতী রায়কুড়ি। শনিবার সকাল থেকেই মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সহ বিজেপি নেতারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষদ দখল করার তোড়জোড় চালাতে থাকেন। কংগ্রেসের পক্ষ থেকে সভাপতি পদে আইনজীবী মমতাজ বেগম ও সভাপতি পদে আইনজীবী মমতাজ বেগম ও সহসভাপতি পদে নীলুফা ইয়াসমিনকে প্রার্থী ঘোষণা করা হলেও গোপন ব্যালট বুটে কংগ্রেসকে পর্যদুস্ত করে প্রথমবারের মতো শ্রীভূমি জেলা পরিষদ গঠনে সক্ষম হয় শাসক দল বিজেপি। শনিবার জেলা পরিষদের বোর্ড গঠনের পর মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উন্নয়ন যাত্রাকে অব্যাহত রাখতে নবনিযুক্ত সভাপতি ও সভানেত্রী শ্রীভূমির গ্রামীণ জনগণের স্বার্থ পূরণে কাজ করে যাবেন। নবনির্বাচিত সভাপতি ও সভানেত্রীও জনগণের স্বার্থে কাজ করে যাওয়ার প্রতিজ্ঞাবদ্ধ হন। श्रीभूमि जिला परिषद जो कि 16 सदस्यीय जिला परिषद है का शपथ ग्रहण, अध्यक्ष और उपाध्यक्ष का चुनाव संपन्न कराया गया। इसमें फुल हाउस यानी कि पूरे 16 के 16 मेंबर
उपस्थित थे। अध्यक्ष और उपाध्यक्ष दोनों पदों के लिए चुनाव की प्रक्रिया संपन्न हुई। दोनों पदों के लिए 2-2 कैंडिडेट थे और चुनाव की प्रक्रिया संपन्न करके एक कैंडिडेट को विनर घोषित किया। আজি স্বাধীনতার পিছত প্রথমবার যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন জেলা পরিষদ বোর্ড গঠিত হয়েছে শ্রীভূমি জেলাত, আর তার পূর্ণ শ্রেয় আমি মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ক দিব বিচাৰিছোঁ শ্রীভূমি জেলার পক্ষৰ পৰা। আমার জেলা পরিষদ জয়ী হয়েছে সকলে মানি লৈছে আর খুব শান্তিপূর্ণভাবে জেলা পরিষদ বোর্ড গঠিত হয়েছে। আর আমার যে ইয়াত যেটো ভোটাভুটির মাধ্যমে ইয়াত বোর্ড গঠিত হয়েছে আর আমার যে 11জনেই আমার অনিল ত্রিপাঠী আর সাথী কুরির উপর পূর্ণ আস্থা ব্যক্ত করেছে। আর দলীয় অনুশাসন পুরা মানি চলার যে প্রতিজ্ঞা এই প্রতিজ্ঞা যেটো লৈছে এইটোর উপর নির্ভর করে যাতে আমার শ্রীভূমি জেলার সকলো রাইজৰ হিতে কাম কৰি যায় আৰু জিলা পৰিষদ বোৰ্ডখন যাতে আগন্তুক 5 বছৰ শ্রীভূমি জেলা উন্নয়নৰ কাৰণে যাতে সচেষ্ট এটা ভূমিকা থাকে, এইটো আমাৰ আহ্বান থাকিব। আর বিশেষকৈ মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ক আর আমার দিলীপ শইকীয়া রাজ্যিক সভাপতি মহোদয়ক আকৌ এবাৰ আমি শ্রীভূমি জেলাৰ রাইজৰ পক্ষৰ পৰা আমি ধন্যবাদ আর কৃতজ্ঞতা যাচিছোঁ। আপনারা সবাই জানেন যে আমার স্বামী বাপ্পুগুড়ি দলের একজন একনিষ্ঠ কর্মী, ওনার উপর আস্থা রেখে বিজেপি দল আমাকে এই মাইজগ্রাম সুপ্রাকান্তি জেলা পরিষদ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিয়েছিল। আমি আমার জনসাধারণ এবং আমার ভারতীয় জনতা পার্টির সকল কর্মকর্তাদের আশীর্বাদে আমি মনে করি আজকে আমি ভাইস চেয়ারম্যান পদে বসেছি। আমি সবসময় ওনাদের আদর্শ মতে নীতিমতো চলব। আর এই আসনে আসীন করার জন্য আমি আমার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাজি, দিলীপ শইকীয়া মহাশয়, বিজয় মালাকার, কৃষ্ণেন্দু দাস, কৌশিক রায় মহাশয়, আমার মিশন কাকু, বিশ্বরূপ ভট্টাচার্য, আমার জেলা সভাপতি সঞ্জীব বণিক, প্রাক্তন জেলা সভাপতি সুব্রত भट्टाचार्य महाशय। दल से जितने हमारे जिला परिषद सदस्य जीते थे 11 वोट प्रेसिडेंट को भी मिला और वाइस प्रेसिडेंट को भी 11 वोट मिला। पहला हम लोग भारतीय जनता पार्टी के कार्यकर्ता है। भारतीय जनता पार्टी एक अनुशासित पार्टी है और दल से जो हमको आदेश मिलेगा उस हिसाब से हमको जो है आगे ग्राम डेवलपमेंट के तरफ से आपको पहला काम किया। बीजेपी का नाम ही है डेवलपमेंट, बीजेपी का नाम ही है डेवलपमेंट। देखिए आगे आगे क्या होता है। बीजेपी बोलती नहीं है, करके दिखाती है। आपके माथे में मंत्री, हमारे माथे पे तो पूरा दल का हाथ है। मंत्री जी भी एक पार्टी के कार्यकर्ता है। हमारे द सुपर ग्रेट चीफ मिनिस्टर श्री हेमंत बिश्व शर्मा जी। ভারত বাংলাদেশ সীমান্তের কাছাড়ের কিন্নর খালে এক যুবকের রহস্য মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। বিএসএফের মারে যুবকটির মৃত্যু হওয়ার অভিযোগ উত্থাপনকে কেন্দ্র করে শতাধিক জনগণের কাটিগড়া পুলিশ ফাঁড়ি ঘেরাও। অভিযোগ মতে নির্মল নমশূদ্র নামের এক যুবককে রাতে ভারত বাংলাদেশ সীমান্ত সড়কে পেয়ে তার সাথে মারপিট করে সীমান্ত এলাকায় পেট্রোলিংয়ে থাকা বিএসএফের একটি দল। মারপিটের পর যুবকটিকে গুরুতর অবস্থায় কাটিগড়া মডেল হাসপাতালে নিয়ে আসে বিএসএফের জওয়ানরা। সকালে পরিবারের লোকেরা গুরুতর আহত অবস্থায় যুবকটিকে শিলচর মেডিকেল কলেজে নিয়ে যান। মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় যুবকটি মৃত্যুবরণ করে। যুবকটির মৃত্যুর পর মৃতের পরিবার সহ সীমান্ত অঞ্চলের শতাধিক লোক কাটিগড়া পুলিশ ফাঁড়িতে উপস্থিত হয়ে ঘটনার তীব্র প্রতিবাদ করে পুলিশ ফাঁড়ি ঘেরাও করে প্রতিবাদ সাব্যস্ত করতে থাকেন। ঘটনাকে কেন্দ্র করে কাটিগড়া থানা চত্বরে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। জনগণের অভিযোগ অতি সহজ সরল যুবককে বিএসএফ হত্যা করেছে। সীমান্তে চলাফেরা করায় যুবকটিকে নির্মমভাবে মারপিট করে বিএসএফ হত্যা করেছে বলে অভিযোগ স্থানীয় জনগণ সহ পরিবারের লোকদের। বাথরুমে বাড়িয়েছেন বারণের পরে দেখা গেছে এখানে পরে দেখি সেইটে একটা গাড়ি আর বিএসএফ 4-5 জন একটা লাশু মানে গাড়ি মধ্যে তোলটা গাড়ি লিয়ার পরে লাশুগুলো লিয়ে তারা দেখেছি দেখি জানা হয়েছে বিএসএফ। তারপরে সেই মানুষটা এখনো জীবিত আছে না নাই? জীবিত, এখনো জীবিত। রাত্রে একটা সময় জীবিত, এখন বর্তমানে মারা গেছে। ঠিক আছে।
শুনছি শোনা কথা মানে বিএসএফে মানুষটারে ফালাইয়া বিএসএফ বাকছে পরে বিএসএফ রে পাওয়া গেছে না কখন এরপরে তার দুজন গার্জিয়ান আছে লইয়া গেছে মেডিকেল যাওয়ার পরে যাওয়ার মনে করেন 5 মিনিট 10 মিনিট পরে বোধহয় মারা গেছে মারা যাওয়ার পরে কখন তো মেডিকেল ফালাইলে আছে কোনো ধরনের কিছু নাই তার মানে কোনো ধরনের এখন আমরা ইয়ে পাই না এখন আমরা এলাকার পক্ষ থাকিয়া আমরা বৃহত্তর আন্দোলন করবো যে বিএসএফে কিতার লাগিয়া মেইন রোডের মাঝে আমার বাড়ি গ্রামের আচ্ছা আপনার নাম দক্ষিণ সাইড আমার নাম অজিত চন্দ্র রায় কিতা হয়েছে ঘটনাটা ঘটনাটা আমি সকালে খবর পাইলাম যে তারে বিএসএফে মারিয়া লইয়া গেছে গিয়া আচ্ছা এখন 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 কি হইব কি না এখান তো কিতা কইতাম এখন তো সব দিয়ে আর আমরা খাটিগড়া থানা মুম্বাই কলকাতা ইন্ডিগো বিমানে শারীরিক নির্যাতনের বলি কাছাড়ের কাটিগড়ার এক যুবক বিমানের এক যাত্রী মারপিট করে ওই যুবককে আটক আক্রমণকারী যাত্রী আশ্চর্যজনকভাবে কলকাতা বিমানবন্দর থেকে নিরুদ্দেশ হয়ে যায় নির্যাতিত কাছাড়ের এই যুবকটি আতঙ্কিত যুবকের পরিবার মুম্বাই কলকাতা ইন্ডিগো বিমানে শারীরিক নির্যাতনের বলি কাছাড়ের কাটিগড়ার এক যুবকটি কাটিগড়া লাঠিমারার হুসেন আহমেদ বলে জানতে পারা গেছে হুসেন আহমেদ কর্মসূত্রে মুম্বাইতে থাকতেন বৃহস্পতিবার ইন্ডিগো বিমানে মুম্বাই থেকে কলকাতা হয়ে শিলচরে আসছিল হুসেন আহমেদ মুম্বাই থেকে বিমানটি আকাশে উড়ার পর বিমানে হুসেন আহমেদ নামের যুবকটির কিছু একটা অসুবিধার সম্মুখীন হয় এই সময় বিমানের কেবিন ক্রু তাকে সুস্থ করার চেষ্টা করেন সেই সময় হঠাৎ বিমানে থাকা অন্য এক যাত্রী হুসেন আহমেদকে ক্রু মেম্বারের সম্মুখে চড় মারে ঘটনার পর ক্রু মেম্বার সহ অন্যান্য যাত্রীরা ঘটনার প্রতিবাদ করেন সেই সময় সমগ্র ঘটনার দৃশ্য নিজ মোবাইলে বন্দী করেন বিমানের অপর এক যাত্রী এই ঘটনার দৃশ্য প্রকাশ্যে আসার পর সর্বত্র তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে ইতিমধ্যে ইন্ডিগো কর্তৃপক্ষ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আক্রমণকারী ব্যক্তিকে কলকাতা বিমানবন্দর নিরাপত্তারক্ষীর হাতে সমঝিয়ে দেওয়া হয়েছে বলেও জানায় এদিকে বিমানের শারীরিক নির্যাতনের বলি হওয়া কাছাড়ের কাঠিগড়া লাঠিমারার হুসেন আহমেদ নামের যুবক এই ঘটনার পর থেকে রহস্যজনকভাবে কলকাতা বিমানবন্দর থেকে নিখোঁজ হয়ে যায় তার পরিবারের ভাষ্যমতে সে মুম্বাই থেকে কলকাতায় এসেছে ও কলকাতা থেকে শিলচর আসার কথা ছিল কিন্তু শিলচর বিমানবন্দরে পরিবারের লোকেরা তাকে এগিয়ে আনতে গেলেও হুসেন আহমেদকে তারা পাননি ফলে আতঙ্কিত হয়ে পড়েছে যুবকটির পরিবারের লোকেরা জানান যে মুম্বাই থেকে কলকাতা আসার পর হুসেন আহমেদের সাথে তাদের ফোনে কথা হয়েছিল কিন্তু তারপর থেকে তার ফোন সুইচ অফ দেখাচ্ছে ঘটনাটি নিয়ে পরিবারের লোক ইন্ডিগো বিমান কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলেও কোনো সাহায্য পাননি তাই পরিবারের লোকেরা এই ঘটনায় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপের দাবি জানান আমার ভাতিজা হাসুল আহমেদ মজুমদার মুম্বাই থেকে আওয়ার পথে মুম্বাই এখানে এয়ারপোর্টও গেছে এয়ারপোর্ট থেকে মুম্বাইতে যখন আইসে আওয়ার পরে কলিকাতাত ল্যান্ডিং হয়েছে যেটা পাইছি কিন্তু মুম্বাই থেকে কলিকাতা আওয়ার সময় উড়ন্ত অবস্থাত আমরা একটা ভিডিও বাইরে লইছি দেখছি ভিডিও তারে খুব মারামারি চলে এরপর থেকে তো ভিডিওটা বাইরে লইছে আজকে সকাল ভোর 4টায় তখন আমরা ভিডিওটা পাইছি আমরা সকালে এখান থেকে তার চাষি তার যে ছেলেটার মারা হয়েছে তার বউ আছে তার বউরে এবং তার ছেলেরে লইয়া এখানে গেছে রিকভারি করার লাগিয়া এখানেও গিয়া ফোনে একটা সময় ল্যান্ডিং হইতো ইন্ডিগো বিমানটা তো ফোনে একটা পর্যন্ত অপেক্ষা করিয়া পাইছি না পাওয়ার পরে তার ভাই এবং তার ছেলে এবং তার বউ আর তার শাশি এজনে গেছেন এয়ারপোর্টও যেখানে খোঁজাখুঁজি চলে বা যেখানে আবেদন করার লাগে জানার লাগে যাওয়া হয় তো এইখানেও গেছেন তারা এখানে যাওয়ার পরে তারা কোনো রেসপন্স দিছে না তারা বলছে ঠিক আছে এটা ইমেল করবো এই করবো সেই করবো করে তারা কোনো রেসপন্স দিছে না তারা এখান থেকে আইসে তখন আমরা লোক এখানে বাবার লগে যোগাযোগ করছে আমরা লোক যোগাযোগ করছে বলে আমরা কইছি তোমরা উদারবন থানাত যাও যে উদারবন থানাত গিয়ে একটা রিপোর্ট দাও যেহেতু আমরা এগুলো মুম্বাইতেই যখন উঠিছে তো আমরা একটা ফ্লাইটও আছে ফ্লাইট থেকে এখানে কিতে হইলো তখন তারা উদারবন থানাত গেছে উদারবন থানায় তারা কোনো রেসপন্স দিছে না দিয়া তারা রে কইয়া দিছে তোমরা খাটিগড় থানাত যাও তখন আমার ছেলেটা ইয়ে উঠের প্লেনও উঠের তখন আমার লোক কথা কইছে আমি আইয়ার আর আওয়ার পথে আমার ছেলেটারে মারামারি করিয়া নিশ্চয় মস্তিষ্ক বিকৃত করছেন আর নতুবা আমার ছেলের এই অবস্থা কি আমার ছেলে আমার পাওয়া যায় না এটা এয়ারপোর্ট ডিপার্টমেন্টে ভারত সরকার ডে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি ফিরে আসছি বিরতির পর বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের
সম্ভার নিয়ে শ্রীভূমিতে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই চলে আসুন প্রিয়া টাইলসে এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব রকমের টাইলস আমাদের প্রিয়া টাইলসে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চান্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, শ্রীভূমি। যোগাযোগ 9101805530 9957709784। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ECG, ডিজিটাল EEG, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি,
চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। রামকৃষ্ণনগরের বিদ্যানগরে এক বিরল প্রজাতির জীবকে ঘিরে চাঞ্চল্য। সরু কিন্তু দীর্ঘকায় ওই জীবটিকে স্থানীয়রা সাপ বলে ধারণা করলেও আসাম বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞানের অধ্যাপক পার্থঙ্কর চৌধুরী ভিডিও দেখে ফোন যুগে জানান এটা এক ধরনের কৃমি, যার বৈজ্ঞানিক নাম হর্স হেয়ার ওম। এদের শরীর খুব লম্বা এবং সরু হয়, অনেকটা ঘোড়ার চুলের মতো দেখায়, তাই এই নামকরণ করা হয়েছে। প্রাপ্তবয়স্ক কীটগুলো সাধারণত জলের কাছাকাছি স্থানে পাওয়া যায়, যেমন পুকুর, ঝর্ণা এবং নর্দমায়। হর্স হেয়ার ওয়ার্ম মানুষের জন্য ক্ষতিকর নয়, তারা মানুষের দেহে প্রবেশ করে না এবং রোগেরও কারণ হয় না। এদের গার্জিয়ান ওয়ার্মও বলা হয়, কারণ এরা মাঝে মাঝে নিজেদের শরীরকে একটি জটিল গিটের মতো করে বাঁধে, যা গ্রিক কিংবদন্তি গর্ডিয়ান গিটের মতো দেখায়। ড্রাগস মাফিয়াদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন পূর্ব সুনাইয়ের প্রতিবাদী মুখ জাহানুর আলম। স্থানীয়রা উপযুক্ত শাস্তির দাবি ড্রাগস মাফিয়া কালাম লস্কর সহ তার সহযোগীদের। বিগত কয়েক বছর থেকে সুনাই পূর্বাঞ্চল এলাকায় অবাধে ড্রাগস ব্যবসার করিডোর হিসাবে পরিগণিত হয়েছে। ড্রাগস মাফিয়াদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে অনেকে অনেক ধরনের বিপদের সম্মুখীন হতেও দেখা যায়। এমন নয় দৃষ্টান্তস্বরূপ ঘটনার শিকার হন সুনাই ডাফলিপাড়ের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী মুখ তথা আমসু ছাত্র সংগঠনের কাছাড় জেলার সভাপতি জাহানুর আলম মজুমদার। গত 24 জুলাই হাতিকাল বাজারে তার উপর ঘটে যাওয়া হামলার বিবরণে তিনি জানান, সেদিন ব্যাংক থেকে 4,25,000 টাকা নিয়ে হাতিকাল বাজারে প্রবেশ করার সময় একটি থার গাড়ি তাকে ধাক্কা দিতে চাইলে নিজের সতর্ক থাকায় দুর্ঘটনা থেকে রক্ষা পান তিনি। এই থার গাড়িটিতে চালক হিসেবে ড্রাগস মাফিয়া কালামউদ্দিন লস্কর ছিলেন। অন্যদিকে স্থানীয়দের হাল্লা চিৎকারে সে গাড়ি থেকে নেমে জাহানুরকে গালিগালাজ শুরু করে। স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি শান্ত হলেও কিছুক্ষণের মধ্যে গাড়িতে ট্রাইবেল মহিলা সহ কালামের 3 জন স্ত্রী আরও অন্য কয়েকজন মহিলা হাতিকাল বাজারে পৌঁছে জাহানুরের গাড়িতে ভাঙচুর সহ তাকে প্রাণে মারার চেষ্টা করেন। শনিবার সাংবাদিক সম্মেলনে তিনি জানান, জাহানুরকে আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য তিনি মসজিদে প্রবেশ করেন, কিন্তু উত্তেজিত মহিলারা মসজিদেও বলপূর্বকভাবে প্রবেশ করতে চায়, কিন্তু স্থানীয়দের আক্রমণে মহিলারা পালিয়ে যেতে সক্ষম হয়। তিনি আরও বলেন, এসব প্রকাশ্য ঘটনার পরেও কালামের উপজাতি স্ত্রীকে প্রকাশ্যে বাজারে শ্লীলতাহানি করা হয় বলে তার বিরুদ্ধে কাবুগঞ্জ থানায় একটি মামলা নিয়ে তথ্য সহকারে প্রকাশ করেন তিনি। এদিকে 2023 সনে কোটি টাকার হেরোইন সহ পুলিশের জালে ধরা পড়েছিল এই কালামউদ্দিন লস্কর। একের পর এক জাহানুরের হামলা ও খুন করার পরিকল্পনা বিষয়ে পরপর 3টি মামলা কচুরদম থানায় করার পরও পুলিশ ব্যবস্থা নিতে পারছে না ড্রাগস মাফিয়া কালামের বিরুদ্ধে। তিনি কাছাড়ের পুলিশ প্রশাসন সহ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নিকট অভিযুক্ত কালামকে গ্রেফতারের দাবি জানান। এখন আমি লইয়ার কারণ আপনি সিচুয়েশন হেভি করডা নরমালি নো ম্যাডাম আপনি নরমালি বইন নরমালি কথা করেন যা কিছু হইছে নরমালি আপনি করেন না না ইনো ভিডিও ডোন্ট শাউট প্লিজ যেটা তোমার করা ইউ ক্যান ডিসকাস ইফ ইওর ফল্ট দ্যাট উইল লুক বাই দ্য লোকাল পিপল অর পুলিশ অলসো ইফ মাই ফল্ট এভরিওয়ান উইল সি ইট বাট ইউ ক্যানট শাউট লাইক দিস Why you are shouting, madam? I am not shouting to you. You are doing wrong. That's why I'm. I am not doing wrong. If I am doing wrong, I'm shouting with here. Ma'am, if I am doing anything wrong, you can call other people also are there, na? I cannot directly fight an argument with you. Why you said my husband stop here and asking the question? Because he was doing rash driving and that was harmful to me. Husband get accident with you? No, I did not say it like this. I just asking then brother why you say. Ma'am, I asked him brother why you are doing rash driving. It was harmful to my life. Just I asked this question to him. Apart from this, he told me, Janur bhai, I know you. I will explain you. Come to that side. So I was agree to go with him to that side to talk with him. Okay. In this situation, his friend and another person was doing argument. Therefore, I told him, okay, we'll discuss later. ধনহরি দ্বিতীয় খণ্ডের আবুল হোসেন বরবুইয়া ও পুত্র ইমান হোসেন বরবুইয়ার
জমির দখলের চেষ্টার অভিযোগকে তথ্য সহকারে খণ্ডন করেন ফারুক হোসেন বরবুইয়া ও আক্তার হোসেন বরবুইয়া। সুনাই সমষ্টির অধীনে থাকা ধনহরি দ্বিতীয় খণ্ডের ভারতমালার রাস্তার পাশে থাকা আবুল হোসেন বরবুইয়া ও তার পুত্র ইমরান হোসেন বরবুইয়ার জমি দখলের অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলে জরুরি কাগজপত্র তুলে ধরে খণ্ডন করলেন ফারুক হোসেন বরবুইয়া ও আক্তার হোসেন বরবুইয়া। ফারুক হোসেন বরবুইয়ারা জানান, এই জমিটি আবুল হোসেন ও তার পুত্র ইমরান হোসেন বরবুইয়াদের কাছ থেকে আনুমানিক 10 বছর পূর্বে ক্রয় করেছিলেন উনারা, কিন্তু তাদের থাকার জায়গা না থাকাতে উনারা তাদের বাস করতে দেন। কিন্তু বিগত দিনে ভারতমালার রাস্তাটি সেই জায়গায় পড়াতে ফারুক হোসেন ও আক্তার হোসেনদের যাতায়াত করার রাস্তাটি ছোট হওয়াতে উনারা আবুল হোসেনকে জায়গাটি থেকে সরে যাওয়ার কথা বলেন, কিন্তু আবুল হোসেন ও তার পরিবারের সদস্যরা কথাটি মানে না এবং গ্রামের পঞ্চায়েতের মাধ্যমে বিচার হলেও জায়গাটি ছাড়তে মানা করে। বেগতিক অবস্থা দেখে ফারুক হোসেন ও আক্তার হোসেন বরবুইয়ারা জায়গাটিতে গিয়ে রাস্তাটি বড় করার উদ্দেশ্যে বাঁশের বেড়াগুলো সরাতে গেলে আবুল হোসেন ও তার পুত্র ইমরান হোসেন বরবুইয়া সহ পরিবারের মহিলারা হাল্লা চিৎকার শুরু করে এবং সুনাই থানায় গিয়ে ফারুক হোসেন বরবুইয়া, বক্তার হোসেন বরবুইয়া ও আক্তার হোসেন বরবুইয়াদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। এরপর পুলিশ সহ জমি নিয়ে এসে বিষয়টি খতিয়ে দেখেন। পরবর্তীতে সময়ে জমিটি সম্পূর্ণ জরুরি কাগজপত্র নিয়ে গিয়ে তাদের বিরুদ্ধে পাল্টার একটি অভিযোগ দাখিল করেন সুনাই থানায় ফারুক হোসেন বরবুইয়ারা। আমি আক্তার হোসেন বরবুইয়া, আমার বাবার নাম লেক সঞ্জিত আলী বরবুইয়া, ধনহরি পার্ট 2 আমার বাসভবন। আমি ওই দলিল মতে আবুল হোসেন বরবুইয়ার কাছ থেকে আরও 7 কাঠা জমি ক্রয় করছি, আর বাকি বক্তব্য আমার বর্দায় ফেলবা। আবুল হোসেন বরবুইয়া আরও 7.5 কাঠা জমি আক্তার হোসেন বরবুইয়া আমার বাইরের কাছে বিক্রি করছে। তার সম্পূর্ণ জমিন থেকে তাই বেশি জমিন বেচিছে। এখন জমিনের কিছুটা দখল আমরা দিছি না, বাকিটা দিতা তাইনো আমরা বাই হিসাবে আমরা খুশি, ঠিক আছে। এখন জমিনটা দখল না দেওয়ায় আমরা বিচার মাধ্যমে এটা শেষ করতে চাইছি, কিন্তু বিচার মাধ্যমে গেলে তাই বিচারও বই না এবং নানান ধরনের মানে হুমকি দমকি নেই। তারপরে আমরা কালকে আমার যেটা খালি রাস্তাটা ক্লিয়ার করতে যাওয়ায় ও তাই অভিযোগ আনছেন মাইক করছি তা করছি, তাহলে তো আমরা বাই মাইদিও করার কোনো কথাও না, কোনো এমনি মাঠ কথা টানাটানি হয়েছে, ঠিক আছে। ও কথা টানাটানির মাধ্যমে আমরা বলছি ঠিক আছে পঞ্চায়েত আইসি আমরা এরিয়া আইয়া কইছি এটা বিচার হইব, আমি বিচার করিয়ে দিব বিকালে। এর মধ্যে গিয়ে তাই কেস দিলেছেন, কেস দেওয়ার পরে আবার পঞ্চায়েত আইসি না, বিকালে কইছি ওটা বিচার করিয়ে আমি দিই। তাই কইছি নাম বুঝিয়ে বিচার হইলে আজকের কথা আজকে জানাইবা। তখন আমরা দেখি তখনকে আসি বিচারে জানাইবা না, কিন্তু আমরা কোর্টও কেস চলে ওটা তারা কোনো ধরনের মায়ের এই সমস্ত জিনিস কিচ্ছু এখানে সব মিথ্যা। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।